রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শপথ নেয়ার পরই দলীয় ও মন্ত্রণালয়ের পদ ছাড়বেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। দুপুরে বেস্ট অফ বেস্ট জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের এক অনুষ্ঠানে কথা বলার সময় সমাজ কল্যাণ মন্ত্রী জাহিদ আরও বলেন, মন্ত্রণালয়ের রদবদল হয়েছে তা গুজব। প্রধানমন্ত্রী চাইলেই মন্ত্রী পরিষদ পরিবর্তন করবেন। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার, জানান সমাজ কল্যাণ মন্ত্রী। বাংলাদেশের সংবিধান অনুযায়ী যিনি প্রার্থী হবেন উনি প্রার্থিতা জমা দিবেন, প্রার্থী হিসাবে নির্বাচিত হবেন, অর্থাৎ ইলেকশন কমিশন বলবে ওনার প্রার্থিতা সঠিক, তারপরে ভোট হবে, ভোটের পরে একজন নির্বাচিত হবেন। ও শপথ নেওয়ার আগ পর্যন্ত কোনো পদত্যাগ করতে হয় না। কাজেই আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনও মহাসচিব, উনি এখনও মন্ত্রী, এখনও স্থায়ী কমিটির মেম্বার এবং উনি আমাদের মহাসচিবের দায়িত্ব পালন করছেন। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে যুক্ত করে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার তাগিদ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শুক্রবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল ও কলেজে আয়োজিত কাব হলিডের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। স্কুলগুলো যেন আরও ভালোভাবে স্কাউটিং পরিচালনা করতে পারে সেজন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান প্রতিমন্ত্রী। এ সময় ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের অধ্যাপক মাজেদা বেগম বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ তৈরিতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আপনাদের ক্যাম্পিং হবে, আপনাদের অনেক প্রফেশনাল ব্যাচের কাজ হবে, অনেক কিছু হবে। আমরা সামনের দিনগুলোতে আপনাদের স্কুলগুলোকে যেন আরো ভালোভাবে স্কাউটিং করতে পারে সেই ব্যবস্থা করে দিব। তাহলে আপনারা আজকে অনেক মজা করেন, ইনশাআল্লাহ আপনাদের অ্যাক্টিভিটি আরো বাড়বে। আপনাদের অ্যাক্টিভিটিগুলোতে আপনাদের সামনে আরো অনেক দেখা হবে। যুব সমাজকে দক্ষ যুবশক্তি হিসেবে গড়ে তুলতে এরই মধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শুক্রবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সরকার ঘোষিত 1 কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা গেলে দেশে বেকারের সংখ্যা কমে আসবে। মামুন হোসেনের রিপোর্ট। আন্তর্জাতিক যুব দিবস 2026 উদযাপন উপলক্ষে ডিবেট ফর ডেমোক্রেসির এবারের ছায়া সংসদ। বিতর্কের বিষয়, দক্ষ যুবশক্তি গড়ে তুলতে সরকারের চেয়ে বেসরকারি খাতের সম্পৃক্ততা বেশি গুরুত্বপূর্ণ। 95% কর্মসংস্থান সৃষ্টি করছে বেসরকারি খাত। শুক্রবার এফডিসিতে আয়োজিত এই প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দল হিসেবে ইস্টার্ন ইউনিভার্সিটির বিতার্কিকরা অংশ নেন। বেসরকারি খাতগুলো আস্থা অর্জন করেছে, সবথেকে বেশি সাফার করেছে ওই বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা এবং তাদের সাথে যারা সম্পৃক্ত ছিল তারা। মাননীয় স্পিকার, একটা ফ্যান নষ্ট হলো বা একটা ফ্রিজ নষ্ট হলো, আপনি ভালো কোনো টেকনিশিয়ান পাবেন না। কিভাবে পাবেন? চাহিদার সাথে আপনার তো দক্ষতার মিল নেই। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সরকারের দেওয়া 1 কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা গেলে দেশে বেকারের সংখ্যা কমে আসবে। আমি সরকারের আমলে যে 100 বছরের যে এই যে দুর্নীতির কথা বলা হচ্ছে, সেটি তরুণদের যুবকদের প্রশিক্ষণের নামেও কিন্তু বড় বড় দুর্নীতি হয়েছে। মেগা প্রজেক্টের দুর্নীতির ভিড়ে কিন্তু এই যে বিভিন্ন প্রজেক্ট করতে গিয়ে আমাদের প্রযুক্তিগত প্রজেক্ট করতে গিয়ে দুর্নীতি হয়েছে, সেগুলো ধামাচাপা পড়ে গেছে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দক্ষ যুবশক্তি গড়ে তুলতে এরই মধ্যে কাজ শুরু করেছে সরকার। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরেই আমরা চেষ্টা করছি যুব সমাজকে কিভাবে আমরা প্রত্যেকটি সেক্টরে ইনভলভ করতে পারি। বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি নয়, সুষ্ঠু ও সুন্দর রাজনৈতিক পরিবেশের মাধ্যমেই দক্ষ জনশক্তি গড়ে তোলার দায়িত্ব সবার। আমরা ভবিষ্যতে কোনো প্রতিহিংসা রাজনীতি না, আমরা একটি সুষ্ঠু, স্বচ্ছ, পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ তৈরি করে আমাদের এই দক্ষ যুব যারা রয়েছেন, যুব নারী যারা রয়েছেন, তাদেরকে সকলকে সম্পৃক্ত করে যাতে আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি। তুমুল যুক্তিতর্কের মধ্য দিয়ে শেষ হয় প্রতিযোগিতা। এতে বিজয়ী হয় সরকারি দল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। মামুন হুসাইন, 71, ঢাকা।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ FBCCI এর নির্বাচন নির্ধারিত সময়েই শেষ করতে চান এর প্রশাসক মোহাম্মদ ফজলুল হক। ৭১কে তিনি জানান, ভালো এবং যোগ্য লোক যেন ভোটে অংশ নেন সেই চেষ্টাই থাকবে এবং নির্বাচনটি হবে পেশি শক্তি ও টাকার প্রভাব মুক্ত। জাহিদুল ইসলামের প্রতিবেদন। প্রায় ৩ কোটি ব্যবসায়ীদের অভিভাবক সংগঠন FBCCI জুলাই গণঅভ্যুত্থানের পর এর প্রেসিডেন্ট মাহবুবুল আলম পদত্যাগ করলে সংগঠনটি হয়ে পড়ে নেতৃত্বশূন্য। এরপর ২ দফা প্রশাসক বসিয়েও FBCCI এ ভোট করানো যায়নি। মাঝে হয়েছে কিছু মামলা, সদস্যরা হয়ে পড়েন বিভক্ত। এরপর সরকারি আমলার পরিবর্তে গেল ২ আগস্ট BKME এর সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ ফজলুল হককে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। ভোটাররা বলছেন, একজন ব্যবসায়ী নেতা প্রশাসক হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যেই FBCCI-তে ভালো নির্বাচন নিয়ে তারা আশাবাদী। সকল পক্ষের সাথে মিলে মামলাগুলোকে উইথড্র করে তারপরে একটি সুন্দর, সকল কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন বোর্ড তৈরি করা এবং সেটা আপনার তফসিল দেওয়া। অল্প দিনের মধ্যে উনি একটা নিরপেক্ষ অবাধ নির্বাচন দিয়ে FBCCI-র একটা সুন্দর পরিবেশ গঠন করে দিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রশাসক বলছেন, নিয়োগপত্রে নির্দেশিত ১২০ দিনের মধ্যে তিনি নির্বাচন দিতে চান। টিও রুলসের যে ঝামেলাটা আছে সেটা শেষ করতে হবে এবং টিও রুলসের ঝামেলাটা আমার হাতে না, এটার সঙ্গে মন্ত্রণালয় জড়িত আছে এবং এটার সঙ্গে অংশীজন যারা আছে, মানে আমরা যারা স্টেক হোল্ডার বলি, স্টেক হোল্ডারদের মতামতের বিষয়টা আছে। যদি এইটা আমরা আগামী ১৫ দিনের ভিতরে সম্পূর্ণ করে ফেলতে পারি, ১২০ দিনের ভিতরে ইলেকশন না হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা নাই। এরই মাঝে ১৬ সদস্যের সহায়ক কমিটিও গঠন করেছেন প্রশাসক। নির্বাচনের পরিবেশটা এরকম তৈরি করা যাতে ভালো লোকগুলি নির্বাচন করতে উৎসাহী হয়, নির্বাচনের পরিবেশটা যেন মানে পরিচ্ছন্ন থাকে, যে অল্প টাকায় আপনি একটা নির্বাচন করতে পারেন, তাহলেই অনেক ভালো প্রার্থী নির্বাচনে আসবে। আর নইলে কিন্তু অনেক ভালো প্রার্থী তাদের আর্থিক যোগ্যতা এবং যৌক্তিকতা, এত টাকা খরচ করার যৌক্তিকতা কি, ওই কারণে অনেক হয়তো আসবে না। তবে FBCCI-এর সাবেক এই সভাপতি মনে করেন, সুষ্ঠু ভোট হওয়ার বিষয়টি নির্ভর করে নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্যদের নিরপেক্ষতার উপর। এমন ব্যক্তিদের নির্বাচন বোর্ডে নিতে হবে যারা সবার কাছে গ্রহণযোগ্য আর কি, বিতর্কিত না হয়, এরকম লোক দিয়ে যদি করা যায় এবং তাদের যদি বলিষ্ঠতা থাকে তাহলে নির্বাচন সুষ্ঠু না হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশে থাকা বিদেশি বাণিজ্য সংগঠন ছাড়া বাকি চেম্বার এবং অ্যাসোসিয়েশন FBCCI-এর অন্তর্ভুক্ত। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। সারা দেশে সিএনজি পাম্পগুলোতে চলমান সংকটের দ্রুত সমাধানে সরকারকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে নিজ ফেসবুক স্ট্যাটাসে কথা বলেন জামায়াত আমির। সংকটের বিষয়ে সরকারের স্পষ্ট বক্তব্য ও কার্যকর উদ্যোগ দাবি করে বলেন, কোনো গোঁজামিল বা মিথ্যাচারের আশ্রয় নিয়ে এই সংকটের সমাধান করা যাবে না। অতীতে সংকট তৈরি হওয়ার পর জ্বালানির মূল্য বাড়ানো হয়েছে, এবার তেমন কিছু হলে তা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সারা দেশে গ্যাস সংকট বাড়ছে। গ্যাসের চাপ না থাকায় বন্ধ করে দেওয়া হয়েছে বেশিরভাগ সিএনজি স্টেশন। বাসাবাড়িতেও গ্যাসের সরবরাহ পাওয়া যাচ্ছে না, রান্না খাওয়া হচ্ছে বিকল্প উপায়ে। এদিকে কোনো কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারছে না কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও যানবাহনের জন্য প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না চালকরা। এতে আয় রোজগার কমে যাওয়ায় পরিবার চালানো ও কিস্তি পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। একটি সিএনজি স্টেশনের ম্যানেজার জানান, বৃহস্পতিবার কিছুটা গ্যাস পাওয়া গেলেও চাপ ছিল খুবই কম। শুক্রবার গ্যাস না থাকায় পাম্প বন্ধ রাখতে হয়েছে। আইসি মানে 9 ঘন্টা উপরে গেছে জন্য এখন আমরা গ্যাস পাই নাই। আমরা গ্যাসের পাম্পের সামনে পাম্প বন্ধ করে দিয়েছে। পরিস্থিতি এখন বেশি খারাপ। আমরা 6 ঘন্টা 7 ঘন্টা আসা গ্যাসের লাইনে থাকি, গ্যাস পাচ্ছি না। সিরিয়াল ধরেও গ্যাস পাচ্ছি না, কোম্পানিরাও মানতেছে না, ইনকামও কম নিচ্ছে না। আমরা বাসা বাড়িতেও সমস্যা, বাসায়ও গ্যাস নেই। মানিকগঞ্জের 14টি সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে বেশিরভাগ থেকেই গ্যাস দেয়া বন্ধ। 2টি ফিলিং স্টেশন থেকে সামান্য পরিমাণ গ্যাস দিলেও পর্যাপ্ত চাপ নেই। রাত 3টার সময় আসি, আইসা আপনার সিরিয়াল ধরছি, এখন আমার গাড়িটা এই যে এখানে আছে। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, টানা 1 মাস গ্যাসের সংকটের পর মাঝে 3 দিন সরবরাহ স্বাভাবিক ছিল, এখন আবারও সংকট তৈরি হয়েছে। আর মাঝখানে 2-3 দিন ভালো ছিল, 2-3 দিন গ্যাস পাইছে, আবার সংকট শুরু হয়েছে টানা 4-5 দিন ধরে।
মানে গ্যাস পাওয়াই যেতেছে না লাইনে। ব্রাহ্মণবাড়িয়ায় পুরোপুরি বন্ধ রয়েছে 5টি ফিলিং স্টেশন ও 17টি গ্যাস নির্ভর শিল্প কারখানা। বাসাবাড়িতে গ্যাস না থাকায় রান্না হচ্ছে মাটির চুলা ও সিলিন্ডার গ্যাসে। কতদিন এই সমস্যার সমাধান হবে তা নিশ্চিত করে বলতে পারে না কেউ। একদমই গ্যাস নাই, দিনেও নাই, রাতেও নাই। বাচ্চার খাওয়া দাওয়ার অসুবিধা হইতেছে। বাসায় মুরব্বী আছে, ওনাদের পর্যন্ত ঠিক টাইমে খাবার দাবার দিতে পারতেছি। আমরা গ্যাসের কারণে আজকে 2 দিন যাবত পাক শাক করার মতো কোনো অবস্থায় গ্যাস নাই। গ্যাস পাচ্ছেন না সাভারের বেশিরভাগ প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার চালকরা। বন্ধ হয়ে গেছে এই এলাকার বেশ কয়েকটি সিএনজি স্টেশন। দুশ্চিন্তা কাটছে না আবাসিক শিল্প গ্রাহকদেরও। এদিকে গ্যাস নিতে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। লাইনে আগে যাওয়া নিয়ে মাঝে মাঝে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। গ্যাসের যে সংকট, আমরা খুব কষ্টে আছি। গ্যাসের সমস্যাটার জন্য আমরা আসলে বিভিন্ন কাজে আমরা সমস্যায় পড়তেছি। যেখানে গ্যাস পাই 500-600 টাকা, সেখানে 200-300 টাকার গ্যাস পাচ্ছি। নেত্রকোনায় পাইপলাইনে গ্যাসের চাপ কমে যাওয়ায় জেলার বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে রান্নাবান্না ব্যাহত হচ্ছে। এতে নতুন করে দুর্ভোগে পড়েছেন আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা। মনিরা কাজুরি, 71। লোডশেডিংয়ে বিপর্যস্ত গোটা দেশ। বিদ্যুৎ সরবরাহের সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়েছে শিল্পাঞ্চলে। লোডশেডিং এরকম চললে বহু কারখানা বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা করছেন মালিকরা। এদিকে লোডশেডিংয়ের প্রভাব পড়েছে গ্রামাঞ্চলে। 24 ঘন্টায় সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন গ্রামের মানুষ। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মানিকগঞ্জে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সবচেয়ে বিপাকে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা। ঘন্টার পর ঘন্টা বসে থাকছেন শ্রমিকরা। উদ্যোক্তারা জানান, দিনে 1 ঘন্টা বিদ্যুৎ থাকলেও পরের 2 ঘন্টা থাকে না। এখন বসায় এত রাখলে তো সেটা আমার কারখানা কোনোভাবেও চালানো সম্ভব না। বিদ্যুতের যে অবস্থা, আমরা তো এই বিদ্যুতের কারণে ঠিকমতো প্রোডাকশন দিতে পারতেছি না। এদিকে বিদ্যুতের কর্মকর্তারা বলছেন, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। সমসাময়িক অবস্থা বিবেচনা করে আমাদের যে নির্ধারিত শিডিউল আছে সেই শিডিউল মেনটেন করে আমরা লোডটাকে বিভাজন করি। আর আমরা খেয়াল করি যাতে সব এলাকাতে এই বিভাজনটা মানে সর্বোচ্চ সহনশীল পর্যায়ে থাকে। ময়মনসিংহে প্রচণ্ড গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত। জ্বালানি তেলের সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় লোডশেড করতে হচ্ছে বলে জানান বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। নারায়ণগঞ্জে বিদ্যুৎ সংকট রয়েছে বাসাবাড়িতে। ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য এবং শিল্প কারখানার উৎপাদন। মালিকদের দাবি, উৎপাদন কমে যাচ্ছে। বহু কারখানা কর্তৃপক্ষ সময় মতো বিদেশে পণ্য সরবরাহ করতে পারবেন না। বিদ্যুৎ তো মনে করেন আপনার 1 ঘন্টা থাকলে 3 ঘন্টা থাকে না। এমন কোনো রাত্রেও ঠিকমতো কোনো মানুষ ঘরে ঘুমাতে পারে না। 6 মাসের বাচ্চা, 1 বছরের বাচ্চা নিয়ে ঘরে থাকি, বিদ্যুৎ জায়গা 1 ঘন্টা পর বিদ্যুৎ আসে, আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা পর আবার যায়, আবার 1 ঘন্টা পর আসে। লোডশেডিং পরিস্থিতিতে বিপর্যস্ত নেত্রকোনার গ্রামাঞ্চল। 24 ঘন্টায় সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ পাচ্ছেন গ্রামের মানুষ। এতে অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বৃদ্ধরা। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। বিদ্যুৎ নির্ভর পানির পাম্প চালাতে না পারায় দেখা যাচ্ছে সেচ সংকট। দিনের মধ্যে 2-3 ঘন্টাই থাকে, সারাদিন আমাদের সব মিলে 4-5 ঘন্টা কারেন্ট থাকে। বিদ্যুতের কারণে উৎপাদন বন্ধ হয়ে গেছে শিল্পাঞ্চল রূপগঞ্জের বহু কারখানায়। উপজেলার বেশিরভাগ এলাকায় দিন ও রাতে সমান তালে 6 থেকে 7 ঘন্টা লোডশেডিং হচ্ছে। দর্শক, নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এই মুহূর্তে কথা বলছেন রাজনৈতিক উপদেষ্টা নুরুল কবির রিজভী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং এই যে তার অঙ্গীকারবদ্ধ তার যে রাজনৈতিক জীবন, এই রাজনৈতিক জীবনে এই জন্য তাকে সইতে হয়েছে অনেক দুঃখ, বেদনা, নিপীড়ন, নির্যাতন। বন্ধুরা, একবার রাজনীতিতে অংশগ্রহণ করার সাথে সাথেই এ দেশ হলো গণতন্ত্র হারা। হোসেন মোহাম্মদ এরশাদ হত্যা করে বিএনপি কার্যালয়ে তিনি একটি এক নায়কোচিত শাসন কায়েম করলেন, সামরিক আইন জারি করে মানুষের বাক ব্যক্তি স্বাধীনতাকে তিনি স্তব্ধ করে দিলেন বন্দুকের নলের মুখে। এরপর 9 বছর আপোষহীন সংগ্রাম, অবিচ্ছিন্ন সংগ্রামী স্রোতধারায়
বিজয়ী করেছিলেন সংগ্রামকে। ছাত্র জনতার সেই আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন, মূল প্রেরণা ছিলেন বেগম খালেদা জিয়া। এরপর বারবার আক্রমণ হয়েছে, আক্রমণ করা হয়েছে গোটা দেশকে, জাতিকে, গণতন্ত্রকে আক্রান্ত হয়েছে। এদেশের বহু পথ এবং মতের রাজনীতি আক্রান্ত করা হয়েছে বেগম খালেদা জিয়াকে। তারপর বিন্দু মাত্র তাকে বিচলিত করা যায়নি, তার কর্তব্য কর্ম থেকে তাকে বিচ্যুত করা যায়নি। হিমালয় পর্বতের মতো মাথা উঁচু করে তিনি দৃঢ় পায়ে এগিয়ে গেছেন, অটল থেকেছেন তার অঙ্গীকারে। বন্ধুরা আমার, আগামীকাল তার জন্মদিন। এই দিবসটি পালন করার জন্য আপনারা জানেন যে সব সময় দিবসটি পালন করা হয় দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আমরা আগামীকাল ঢাকা সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দোয়া অনুষ্ঠিত হবে। দোয়া অনুষ্ঠিত হবে ঢাকায় পল্টনে, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল 11টায় দোয়া অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এবং গুলশান কার্যালয়ে বাদ আসর দোয়া অনুষ্ঠিত হবে। এইভাবে সারা দেশের সকল দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দোয়া অনুষ্ঠান পরিচালনা করবে। বন্ধুরা, এই বিষয়টি আপনাদেরকে অবহিত করার জন্য আজকে এখানে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল দলের পক্ষ থেকে। আপনারা যথাসময়ে উপস্থিত হয়েছেন। আশা করি আগামীকালকের অনুষ্ঠানে আপনারা উপস্থিত থাকবেন যেগুলো হয়। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বক্তব্য রাখছেন। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কাকড়া ইউনিয়নের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী এবং 5 বছর বয়সী কন্যা আরোয়া ইসলাম আরিশার মৃতদেহ পৌঁছেছে দেশে। নোয়াখালীতে আজ রাতেই তাদের মৃতদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। মিজান, আমরা যেমনটি জানছিলাম যে মরদেহগুলো বাড়িতে পৌঁছেছে, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি জানাবেন আমাদের? রাস্তা ক্লিয়ার করে দিন। ঠিক এখনো পর্যন্ত মরদেহ তার যেই জন্মস্থান সেই নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাকড়া 5 নম্বর ওয়ার্ডের গ্রামের বাড়িতে এখনো এসে পৌঁছেনি। আমরা বলতে পারি বা তার যারা আত্মীয় স্বজন তারা আমাদেরকে যতটুকু জানিয়েছেন, মৃতদেহ বহনকারী 2টি অ্যাম্বুলেন্স ফেনীতে এসে পৌঁছেছেন। অর্থাৎ ফেনী থেকে এখন কোম্পানীগঞ্জে আসতে যতক্ষণ সময় লাগে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগতে পারে এই মরদেহ এখানে এসে পৌঁছতে। তবে এই মরদেহ সমাধি করার জন্য বাড়ির সামনেই একে একে 3টি কবর করা হয়েছে, সেখানে তাদেরকে সমাধি করা হবে এবং তার আগেই স্থানীয় শিশু কানন যে বিদ্যা নিকেতন রয়েছে তার মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। তবে সকাল থেকে এই গ্রামে বাড়িতে এলাকার অসংখ্য আত্মীয় স্বজন এসে দাঁড়িয়েছেন, তারা জানাজা শরীক হবেন এবং তাদের শোকাকিভূত তারা আসলে গত 1টি মাস থেকে তারা বলতে গেলে চোখের জল শুকিয়ে গেছে আত্মীয় স্বজনের, তারা এই পরিবার পরিজন বোনদের। আমরা এখন কথা বলবো এখানকার একজন এলাকাবাসীর সাথে। আর কতক্ষণ লাগতে পারে মরদেহ আসতে, বা আসলে আপনারা কি কি করণীয় আছে আপনার? আমাদের দর্শক, সহকর্মী মিজানুর রহমান আমাদের সাথে নোয়াখালী থেকে যুক্ত ছিলেন এতক্ষণ। মরদেহগুলো ওখানে গিয়ে পৌঁছালে নিশ্চয়ই আমরা আরো খবর জানবো। এই মুহূর্তে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে ভয়াবহ দুর্ঘটনায় 8 শ্রমিক নিহত হওয়ার খোঁজ খবর নিতে গিয়েছেন অর্থমন্ত্রী। তিনি হাসপাতালে আছেন। এই মুহূর্তে আমরা তার বক্তব্য শুনে নেব।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলছিলেন সাংবাদিকদের সাথে। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম সেখানে। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথেই।